নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের গল্প নিচু চোখে একটি মেয়ে নিয়ে সমস্যা। লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। মেয়েটির নাম দুর্গা, নটুর মিস্ত্রির মেয়ে। নটুরের আরও একটি মেয়ে আছে, সেটি খুবই বাচ্চা। নোংরা স্যাঁতস্যাঁতে দাওয়ায় সবে হামা দিতে শিখেছে। মাঝে মাঝে গড়িয়ে আরও নোংরা ভেজা উঠোনে পড়ে গিয়ে তারস্বরে চেঁচায়। ছেলে মেয়েদের ওপর নটুরের ভালোবাসা কত, সেটা বস্তির আর 10 জনেরটা দিয়েই মাপা চলে। এদিকে আছে ওদিকে নেই, তলানি আছে ফেনা নেই। বস্তির নরম গরম ভোতা বাৎসল্য যেমন হয়। বয়সকালে দুর্গা একটু বেশি রকম তরবরিয়ে বেড়ে গিয়ে 10টা পুরুষের চোখে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে ওঠায় বাপের দায়িত্ব সম্পর্কে নটনের চেতনাও তরবর করে বেড়ে যেতে দেখা দিয়েছিল। বাস্তব স্নেহের যা চিরকালের রীতি। ছোট মেয়েটার দাওয়া থেকে উঠোনে গড়িয়ে পড়া নিবারণ করা অসাধ্য না হলেও অতটা আর পেরে ওঠা যায় না। ওটুকু পড়লে মেয়েটার ব্যথা পাওয়ার বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। অনেক চোট জীবনে সইতে হবেই। এখন থেকেই নয়, শিক্ষা শুরু হলো, শক্ত হবে। পড়ে গিয়ে মরে যাবার বা অন্তত হাত পা মাথাটা ভাঙবার ভয় থাকলেও নটন উদাসীন না থেকে প্রতিবিধানের একটা কিছু ব্যবস্থা নিশ্চয়ই করত। যেমন বড় হলেও দুর্গার সম্পর্কে তারা সচেতন হয়েছে। দুর্গার বুক, পিঠ, মাজা থেকে সমস্ত শরীরটা অল্পদিনে বর্ষাকালের কলাগাছের মতো পুরন্ত বাড়ন্ত হয়ে ওঠায় মারাত্মক বিপদের আশঙ্কা সৃষ্টি হয়ে গেল। বাপ হয়ে তখন মেয়ের দিকে নজর না দিয়ে সাবধান না হয়ে আর উপায় কি? বস্তিতে পাপ পুণ্যের আত্মরক্ষা আর ধ্বংস হওয়ার সীমানা বড় সংকীর্ণ। বড় অস্থায়ী বস্তির মেয়ের এই পরম লোভনীয় দৈহিক ও মানসিক অবস্থাটি যৌবনের প্রথম জোয়ারে থই থই করা দেখতে দেখতে দুদিনে শেষ হয়ে ভাটার টানে কঙ্কাল বেরিয়ে পড়ে। এমনই ভয়ানক সেখানে খেয়ে পড়ে বাঁচার লড়াই। বাবুদের মতো তো নয় যে সামলে সুমলে ডাক্তার দেখিয়ে টনিক খাইয়ে শুইয়ে বসিয়ে হাসি তামাশা খেলাধুলো সিনেমা থিয়েটারে মন ভুলিয়ে 20-30 বছর পর্যন্ত পুষে রাখা চলবে। বস্তির গরিব উপসী ঘরে রূপ যৌবন স্রেফ প্রকৃতির খেলা, শুধু একবার দুদিনের জন্য। কুমারী মেয়ের মা হওয়ার জন্য খাঁটি সাজ সরঞ্জাম, সেইখানেই খতম। তারপর শুধু কপালের জেদ টানা। অরাজক লুটের রাজ্যে তাই জগতের সমস্ত লোভ, মালিক বাবুদের লোভ পর্যন্ত বস্তির মেয়ের দামি দুদিনকে লুট করতে ওত পেতে থাকে। মেয়েকে আড়াল করে বাঁচিয়ে চলতে কি না করেছে নটন। দুর্গার মার জ্বর হয়েছিল, তাই মেয়েকে সে একা বাবুদের বাড়ি জল তুলতে বাসন মাজতে পাঠিয়েছিল বলে মেরে সে তার পিঠের চামড়া আস্ত রাখেনি। তাড়াতাড়ি বিনোদের সঙ্গে মেয়ের বিয়ে স্থির করে ফেলেছে। মেয়ের জন্য দুর্গার মার কোনো ভাবনা নেই এমন নয়, কিন্তু তার মন মেজাজ ভোতা হয়ে গেছে। কোনো বিষয়ই তেমন উৎসাহ পায় না। মেয়েটা ভালো থাক, সে তো ভালো কথাই। একটু আধটু নষ্ট হলে কি আর করা যাবে? একেবারে বিগড়ে খারাপ না হয়ে গেলেই হলো। এমন করে আগলে রেখে কি স্বর্গলাভ হবে? মেয়েটাকে বাঁচিয়ে চলার ঝোঁকে এমন রত্ন তার কুলে ঘরে আছে, এই গর্বে কতগুলি দিকে নটন প্রায় মানুষ হয়ে উঠেছিল। নেশা করে হইচই হল্লার স্বভাব প্রায় ছেড়ে দিয়েছিল। কাজের পর তাড়াতাড়ি ঘরে ফিরতে মনটা ছটফট করত। দুর্গার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে সে আবিষ্কার করেছে মেয়েটা তার শুধু দেখতেই ভালো নয়, তার স্বভাবটাও বড় ভালো। বস্তির অনাবৃত জীবন, বাপমা সজাগ সতর্ক থেকে মেয়েকে পাহারা দিতে পারে, কিন্তু চারিদিকের লোককে আড়াল করার সাধ্য কারণেই। সেটা অন্তর নামক স্থানেই সম্ভব। সেইটাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বিপদ। মেয়ে টের পায় চারিদিকে তার জন্য বিপুল কামনা উদ্যত হয়ে আছে। দুঃখ, দুর্দশা, লাঞ্ছনা, অবজ্ঞা সওয়া মেয়ে। জগতে হঠাৎ নিজের দাম এমন অদ্ভুত রকম চড়ে যেতে দেখে তার মাথা বিগড়ে যায়। সে দিশে হারিয়ে ফেলে। কিন্তু দুর্গা তেমন মেয়ে নয়। সে মাথা ঠিক রেখেছে।
তার নিজের মধ্যেই সামলে চলার ঝোঁক আছে। চোখ তুলে সে তার ছোট যাত্রীর দিকে তাকায়, অনুভব করে এইবার যে মস্ত একটা বোঝাপড়া করবে বলে চারিদিকে জগৎ উদ্গ্রীব হয়ে আছে। নিজেরও এই ভাবনা একটা অদ্ভুত সুখকর অস্থিরতা বোধের মধ্যে তার খেয়াল রাখতে ভালো লাগে না। বোঝাপড়া করলে সেই করবে, সেই বোঝাপড়া করা না করার মালিক। নিজের ওপর তার এই মালিকানা সত্ত্বকেই তার বাপ সযত্নে রক্ষা করেছে। দুর্গাও প্রাণপণে খাটে, বাপের যত্ন করে। সুখলালের উগ্র দৃষ্টি আর নোট দেখানো ইঙ্গিত নিঃশব্দ নিষ্ক্রিয় উপেক্ষায় চেয়ে দেখে। বুড়ি মাতঙ্গিনীর মারফত কে তাকে রাজরানীর মতো সুখে রাখতে পাগল হয়েছে তার কাহিনী শুনে নাক সিটকোয়। অন্যদের ভাব জমানোর আলগা চেষ্টায় মুচকি হাসে, সরে সরে যায়। রেশনে পেট ভরে না, শাড়িতে গা ঢাকে না, কোনো একটা শখ মেটে না। খাবার জলটুকুর জন্য নিত্য মারামারি করে প্রাণ যায়। শ্যাওলায় পাকে পায়ের হাজা কামড়ায়। আলোহীন বদ্ধ বাতাসে সারা গায়ের ঘামাচি চুলকানি হয়ে দাঁড়ায়। তবু বস্তির মেয়েটার কাছে জীবন মিষ্টি মজাদার লাগে। বাপ কারখানায় খেটে আর মা বাবুদের বাড়ির বাসন মেজে দুটো পয়সা ভিক্ষা পায়, তাতেই। এরই মধ্যে একদিন কারখানার মেশিনে জখম হয়ে নতুন তার ঘরের খাটিয়ায় দীর্ঘকালের জন্য বিশ্রাম পায়। ক্ষতিপূরণের প্রশ্ন কোম্পানি আমলই আনে না। অকাট্য প্রমাণ খুঁজে বার করা হয় যে মাতাল অবস্থায় সম্পূর্ণ নিজের দোষে নতুন বিপদ ঘটিয়েছে, দুর্ঘটনার জন্য অন্য কেউ দায়ী নয়। তবু কোম্পানি দয়া করে প্রাথমিক চিকিৎসা এবং কয়েকটা টাকার ব্যবস্থা করে দেয়। এই নিয়ে একটু গোলমাল হয়, কিন্তু ঠিক ওই সময় বিরোধী একটা ইউনিয়ন বর্বার তোড়জোড় চলতে থাকায় সেই ডামাডোলে এটা চাপা পড়ে যায়। কমর্ষি নতুন বিছানা ছেড়ে উঠবে, আবার কাজ পাবে, ঠিক নেই। শুধু দুর্গার মার ঝিগিরি ভরসা। দু বাড়িতে সে ঠিকই কাজ করছিল, আরেক বাড়িতে কাজ নেয়। দুর্গার সাথে গিয়ে হাত লাগিয়ে কাজ খানিকটা এগিয়ে দিতে আসে। তবু শ্রান্তিতে হাত পা প্রতিদিন ঝিমিয়ে আসে দুর্গার মার। এমনিতেই তার অবস্থা কাহিল হয়ে আসছে দিন দিন। আতুরে যাওয়ার সময় ঘনিয়ে এলো, আর কিছুদিন পরে কাজ করাই বন্ধ করে দিতে হবে। প্রথম বাড়িতে কাজ শুরু করেই দুর্গার মা তীব্র আক্রোশে চাপা গলায় ধমকাতে থাকে, হাত চালা, হাত চালা, খেয়ে খেয়ে হাতি হয়েছিস, হাত চলা না তো। খুচখুচ দুটো বাসন মেজে এক বালতি জল তুলে ঘর যাবার মন, বাপকে রেঁধে খাওয়াবেন। দুর্গা আরও জোরে হাত চালিয়ে ঝেঁঝে বলে, আত্মেকের বেশি কাজ করে দি তোর, ফের বলছিস। তার চোখে জল আসে এক মুহূর্তের জন্য। 2-1 টাকা বেতন আগাম নিয়ে চাল আটা এনে কোনো মতে দিন চলে। 2-1 দিন উপোস যায়। ঠিকই ঝিরা আজ আছে কাল নেই। বাবুরাও তাই হিসেব করে আগাম বেতন দেয়, কিছু পাওনা হাতে রাখে। নইলে হঠাৎ বিনা নোটিশে কাজ ছেড়ে দিলে বাড়ির মেয়েদের বাসন মাজতে হবে। 5-6 দিনের আগে গত মাসের পুরো বেতন শোধ করে না। বেতন পেয়ে হঠাৎ যদি কাজ ছেড়ে দিয়ে অন্য বাড়ি যায়, বাসন মাজতেই হয় বাড়ির মেয়েদের। 5-6 দিন এমনি খাটিয়ে নেওয়া গেছে ভেবে গায়ে জ্বালা অন্তত কিছুটা শোধ হয়। গরিবের ওপর অগ্রিম প্রতিশোধ ব্যবস্থা। নোটনের মুখ দাড়ি গোফে ভরে গেছে, চুপ কোটরে ঢোকানো। জল জলে চোখে চেয়ে ঝিম ধরার সুরে বলে, এক বাড়িতে 1 মাইনেতে দুজনের খাটার কি দরকার? তুই 2 বাড়ি কাজ নে দুর্গা। দুর্গা বলে, মা 3 বাড়ি সারতে পারে একা? 1 বাড়ি নে, মিত্তির বাবুর বাড়িতে নে, ওদের কাজ হালকা। মিত্তির বাড়ি? মা ও বাড়ি নিক, আমি মার একটা বাড়ি ধরব। তারা দুজনেই জানে এটা কাজের কথা নয়। মিত্রদের বাড়ি দুর্গার মাকে রাখবে না। মিত্রবাবুর দরকার দুর্গাকে। নতুন একদিন দুর্গাকে একা কাজে পাঠানোর অপরাধে দুর্গার মায়ের পিঠের চামড়া তুলে দিয়েছিল। আজ সে দুর্গাকে একা ওই মিত্রদের বাড়ি কাজ নিতে তাগিদ দিচ্ছে। পঙ্গু অসহায় অবস্থায় বিছানায় পড়ে থেকে উপোস দিয়ে সেরে উঠে কাজে যাওয়ার আশা, সফল হওয়ার অনেক আগেই অনাহারে মৃত্যুকে এগিয়ে আসতে দেখে আর কোনো হিসেব কি মানুষের থাকে?
জীবনটা তিতো লাগতে শুরু করে দিয়েছে, কারণ দিগন্তে দেখা দিয়েছে আতঙ্কের কালো মেঘ। নতুন পঙ্গু হয়ে পড়েছে বলে শুধু নয়, আজ বাদে কাল তার মা আতরে ঢুকবে বলেও নয়। বস্তি বাড়ির মজুরের মেয়ে কি আর বাবুদের বাড়ির মেয়ের মতো বাপ ভাই একমাত্র ভরসা করে থাকে? বড় হয়েও যে ওদের কিছু হলেই সর্বনাশ ঘটে যাবে, কুলকিনারা পাবে না। যা হতো শুধু দুর্ভাবনার বিষয়, তাই আতঙ্কে দাঁড়িয়ে গেছে বিনোদের কারখানায় ছাঁটাই আর ধর্মঘটের জন্য। কি কপাল দুর্গার! ঠিক এই সময়টাতেই বিনোদের কারখানায় হাঙ্গামা শুরু হলো। দুদিন সবুর সইল না। ঠিক যখনটা সে শেষ ধাপে পৌঁছেছে, এদিক বা ওদিক তাকে ঝাঁপ দিতে হবেই। বিনোদ একলা মানুষ, সেই হাঙ্গামায় জড়িয়ে না পড়লে তার ভাবনা কী ছিল? টুকিটাকি যে জিনিসগুলি বিনোদ তাকে গোপনে উপহার দিয়েছে, সেগুলি দুর্গা চুপি চুপি ঘাটাঘাটি করে। উনানে আগুন দিতে হয়নি সেদিন, ভাত রাঁধবার পাট নেই। শূন্য হাঁড়িতে শুধু জল ফুটলে কি ভাত হয়? কি ছাই জিনিসগুলি? চিরুনি, খোপার নকল ফুল, রঙিন কাচে চুমকি বসানো চুড়ি, পুঁতির মালা, এসব দিয়ে কি পেট ভরবে মানুষের? পেটের আগুন মনের আগুন নেভে মা ঘরের কোণে মেয়েটাকে কোলে নিয়ে পা ছড়িয়ে বসে কোকাচ্ছে। নতুন থেকে থেকে গাল আর সাপ দিচ্ছে মা মেয়ে দুজনকেই। এতকাল তার ঘাড়ে খেয়ে হাতির মতো উঠিয়েছে, দুদিন দোমুঠো ভাতের ব্যবস্থা করতে পারবে না। বড় মোড়ের দোকানটায় রেডিও বাজছে শোনা যায়। এদিকে কানের কাছাকাছি কে যেন তীক্ষ্ণ সুরে প্রাণপণে বাঁশি বাজিয়ে চলেছে। মা কি বলছিল দুর্গা শোনেনি। তার বাপ মা তুলে গাল দিতে নতুন আতশোয়া অবস্থায় হাতের কাছে আর কিছু না পেয়ে মাটির ভাতটা ছুঁড়ে মারে। ভাতটা ছিল দইয়ের। দুর্গার মাই তার এক মনিব বাড়ি থেকে কুড়িয়ে এনেছিল। ভাতটা নতুনের কফ থুতু ফেলান কাজে লাগছিল। কচি মেয়েটার মাথা কেটে রক্তপাত করিয়ে ভাতটা মেঝেতে পড়ে চুরমার হয়ে যায়। দুর্গার মা বলে, এত রাতে যাচ্ছিস কোথা শুনি? যাচ্ছি চুলোয়। নতুন আশান্বিত হয়ে বলে, যাক না যাক, যেতে দাও। বিনোদও খাটিয়ায় শুয়ে অল্প অল্প কোকাচ্ছিল। কারখানার দরজায় পিকেটিং করতে গিয়ে মার খেয়েছে। রাগে ক্ষোভে উত্তেজনায় দুর্গা তখন কাঁপছে। কারো কোকানি শোনার মতো মনের অবস্থা তার ছিল না। শুনছ, আজ শেষ কথা বলো, এই দণ্ডে বলো। কিসের কথা বিনোদ জানে। কদিন আগেও দুর্গার সঙ্গে তার ঝগড়া হয়ে গেছে। সে নিঃশব্দে দুর্গার বিস্ফোরিত মুখের দিকে চেয়ে থাকে। তার শুকনো শীর্ণ মুখ আর আলুথালু বেশ দেখতে দেখতে নিজেকে বিনোদের বড় দুর্বল অসহায় মনে হয়। দুর্গা জিজ্ঞাসা করে, তুমি ধর্মঘট চাও না মোকে চাও? আবার কি হলো? হয়নি কিছু, শেষ কথা বলে দাও, আমি আমার পথ দেখি। বিনোদ চুপচাপ কিছুক্ষণ ভাবে। তোকে চাই দুর্গা। তবে যাও সুখলালের ঠেয়ে আপোষ করে এসোগে, টাকা নিয়ে খাবার কিনে আনো। আমি সারাদিন খাইনি, ভাই বোন খাইনি। বিনোদ বলে, আচ্ছা তুই বাড়ি যা দুর্গা, আমি খাবার নিয়ে যাচ্ছি। দুর্গা জোরে জোরে নিঃশ্বাস ফেলে। এবার এতক্ষণে মানুষটা তার চোখে পড়েছে। তোমার কি হয়েছে শুনি? বিনোদ তীব্র গলায় ঝেঁঝে ওঠে। কি হবে, পিটুনি দিয়েছে? যা তুই বাড়ি যা। খানিক চুপচাপ দাঁড়িয়ে থেকে দুর্গা নরম গলায় শুধোয়, তুমি একা আপোষ করলে কি হবে? বিনোদ কথা কয় না, ঘরের কোণার দিকে কটমট করে তাকিয়ে থাকে। তখন সেইখানে দাঁড়িয়ে দুর্গা আবার মনে মনে হিসেব করে, উল্টে পাল্টে বিবেচনা করে আগাগোড়া সমস্ত ব্যাপারটা। ঘাটটা তার একটু কাত হয়ে আসে ভাবনার দাপটে। ভাবতে ভাবতে তার মনে হয়, কি আর এমন লাভ হবে এই লোকটাকে আর তার লড়াইটাকে ভেঙে দিয়ে? কোন স্বার্থটা বজায় থাকবে তার? তার চেয়ে কোনো রকমে সেই যদি চালিয়ে নিতে পারে কিছুদিন, সেও রইল, আর তার মানুষটাও রইল, তাদের ভবিষ্যৎটাও রইল। তবে আজ বরং থাক, কাল এসে ফের বিবেচনা করা যাবে। কি বলো? বিনোদ বলে,
আজ কি খাবি তোরা? চলে যাবে, মা জোগাড়ে গেছে। বিনোদের কাছ থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে পা ফেলে দুর্গা সুখলালের আস্তানার দিকে এগোয়। যে সুখলাল কালও তাকে বড় বড় চোখে দেখেছে, নোট দেখিয়েছে। বাঁচতে হলে লড়াই না করে উপায় কি?